শেষ পর্যন্ত রাঙার কাছে ধরা পড়ে গিয়ে সবটা স্বীকার করল বৃন্দা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রাঙা চুপি চুপি বৃন্দার ঘরে ঢুকে সব কিছু ভালো করে সার্চ করতে থাকে যাতে খুব তাড়াতাড়ি সবটা পেয়ে যায়। আর এর মধ্যেই খাওয়া শেষ করে উপরেই আসছিল বৃন্দা। তখন ময়নাকে বলে, ময়না তুই কি আমার ঘরে যাবি? ময়না বলে, না না, আমাকে এখন পড়াতে বসতে হবে, আমি বরং যাই। এরপর বৃন্দা তাড়াতাড়ি করে চলে আসে ঘরে। আর তার মধ্যেই রাঙা ভিডিওটা পেয়ে গেছে, ফোনটাও পেয়ে গেছে। আর এটা দেখার পরে অবাক হয়ে যায়। বৃন্দা তখন দেখেই চমকে গেছে। রাঙা বলে, আমি জানতাম যে এটা তোর ঘরেই পাওয়া যাবে, তাই জন্যই তো তোর ঘরে এসেই সার্চ করছিলাম। এই দেখ, আমার হাতে এখন ক্যামেরার ফুটেজটা পুরোটাই রয়েছে। বৃন্দা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। রাঙা তখন বলে, আমি এত কষ্ট করে সবটা প্ল্যান করলাম, ক্যামেরাগুলো লাগালাম, আর তুই সব কিছু আরামসে করে যাবি, সেটা কি আমি হতে দিতে পারি বলতো? দেখ, তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ভালোভাবে থাকার চেষ্টা কর বড় বৌদিদি। কেন তুই এই অশান্তিগুলো করছিস? যখন আমার সাথে আহিরি দিদির সমস্ত সমস্যা মিটে গেছে, তখন সেই সমস্যাগুলো বাড়িয়ে তোর যে কি লাভ হবে সেটা আমি বুঝে গেছি। কিন্তু ফার্দার আর যদি তুই এরকমটা করার চেষ্টা করিস তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না, তোর স্বরূপটা আবারও সবার সামনে নিয়ে যাব, সেটা কি খুব একটা ভালো হবে? এরপরেই বৃন্দা তখন বলে, রাঙা তুই কিন্তু আমাকে অপমান করছিস। রাঙা তখন বলে, বেশ করেছি, তুই কেন ভিডিওটা সরিয়েছিলিস আর আহিরি দিদিকে এইভাবে হুমকি দিয়েছিস কেন? এই বিষয়টাতে তোর কি না ঢুকলেই নয়? তুই এই বিষয়ে প্রথম থেকেই ছিলিস না, তো এই বিষয়ে তোকে থাকার কোনো দরকার নেই। আমি আমারটা বুঝে নেব। আহির দিদির সাথে সমস্ত কথা হয়ে গেছে, তাই তুই যদি ভাবিস তুই এখানে এসে আবারও নাক গলাবি তাহলে ভুল করছিস। এরপর ভিডিওটা নিয়ে সোজা চলে যায় আহিরির কাছে। আহিরি সেই ভিডিওটা দেখে আর খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই রাঙা বলে, কাঁদিস না, তোকে বলেছিলাম তো ভিডিওটা আমি যেভাবেই পারি এনে দেব। এর মধ্যেই ঘটনাটা যেটা হয়েছে, আসলে রাঙা সেই দিনকার রাতের বেলা বেরিয়েছিল, তো ক্লাবের সামনে যে সিসিটিভি ফুটেজটা ছিল সেটা জোগাড় করেছিল। আর সেখানে দেখে নিয়েছিল সুব্রত আর এই বৃন্দা দুজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। তো সেখান থেকেই রাঙা বুঝতে পেরে গেছিল ক্যামেরাগুলো এরাই সরিয়েছে। আর তারপরে তো সবটাই এখন সামনে। আহিরি বলে, রাঙা তুমি সত্যি অনেক বড় মনের মানুষ, তোমার কাছে আমি সারাটা জীবন ঋণী হয়ে থাকব। রাঙা তখন বলে, না রে আহিরি দিদি, সারা জীবন ঋণী হয়ে থাকতে হবে না, আমি যেটুকু পেরেছি করেছি। আসলে বড় বৌদিদি চাইছে আমাকে আর তোকে কাজে লাগিয়ে তার কার্যসিদ্ধি করতে। তোর আর আমার সম্পর্কটা তো আগে খারাপ ছিল, যেটা আমি করছিলাম, তো সেই খারাপ সম্পর্কটাকেই কাজে লাগাতে চেয়েছিল বড় বৌদিদি। বড় বৌদিদি কখনো কারোর ভালো চায় না রে, শুধু নিজেরটাই বোঝে। আসলে ও জানে যে আমাকে কাজে লাগলে ওর অবস্থা খারাপ হতে পারে, তাই ও তোকে কাজে লাগাতে চাইছিল। বড় মা, তারপর বড়বাবু অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে, সবাইকে মানুষ করেছে, কিন্তু আজ সেই মাকে আর বাবাকে এই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে বড় বৌদিদি। আর আমি ওদের প্ল্যানে জল ঢেলেছি বলে আমার ওপর এত রাগ। তার মধ্যেই আইরি বলে, সত্যি বড় বৌদিদি যে এরকম আমি বুঝতে পারিনি। রাঙা বলে, চিন্তা করিস না, উড়ানবাবুর সাথে তোর বিয়ে হয়ে তুই যখন এই বাড়িতে আসবি, আমি আশা করছি তুই এই পরিবারটাকে আগলে রাখবি। এই পরিবারটাকে আমি খুব ভালোবাসি, জানিস আমার তো নিজের পরিবার বলে কেউ নেই, তো মাকে বাবাকে এই বাড়ির সবাইকেই আমি বড্ড ভালোবাসি, তাই এদের কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে সবার আগে যদি কেউ রুখে দাঁড়ায় তাহলে হলো সেটা আমি। এর মধ্যে এই রাঙা কথা শুনে আইরি খুব কান্নাকাটি করে। আর রাঙাকে আইরি বলে, তোমার এই ঋণ আমি মনে রাখবো। রাঙা যখন ঘর থেকে বেরিয়ে আসে তখনই একলব্যর সাথে দেখা হয়। একলব্যকে রাঙা বলে, উড়ানবাবু এদিকে তো সব ঠিক হয়েই গেছে, তুই এক কাজ কর, তুই ডিভোর্সের পেপারটা নিয়ে আয়, আমি সই করে দিচ্ছি। আর তুই মাকে আর বাবাকে গিয়ে বল তুই আহিরি দিদিকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাস। এরপরেই একলব্য রাঙার কথা শুনে অবাক হয়ে যায়, হাত ধরে টেনে বলে, কি চাইছোটা কি বলো তো তুমি? একবার বলছো অধিকার ছাড়বে না, একবার বলছো অধিকার ছেড়ে দিয়েছো, না না, তোমার কথার মানে কিন্তু আমি বুঝতে পারছি না। রাঙা বলে, এটা একবারে ক্লিয়ার যে আমি তোর জায়গাটা ছেড়ে দিচ্ছি, তুই এবারে সেই জায়গাটাতে অন্য কাউকে নিয়ে আসতে পারিস। এরপর রাঙার কথা শুনে একলব্যর আবারও খারাপ লাগে।
তার মধ্যেই রাঙা চলে গেছে একাডেমিতে, আর সেখানেই গিয়ে প্র্যাকটিস করাবে বলে ঠিক করেছে সবাইকে। যে প্রদর্শনীটা হতে চলেছে সেখানে 5 জনকে রাঙা নিজের টিমে রেখেছে, তার মধ্যে নিশাও রয়েছে। নিশাকে তো একদমই সহ্য করতে পারছে না, আর বলে যে আমি জানি নিশা যে তুমি আমার সাথে একদমই অ্যাডজাস্ট করতে পারো না, কিন্তু এই প্রদর্শনীতে তোদের সবার হেল্প আমার চাই, তোরাই যদি আমাকে হেল্প করিস তাহলেই কিন্তু জেতা সম্ভব। কিন্তু নিশা বাকি মেয়েদেরকে উস্কে দিতে থাকে আর বলে আমরা কিনা রাঙার নেতৃত্বে এখানে অংশগ্রহণ করব, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তখনই ম্যাডাম বলে শোনো, তোমরা যদি রাঙার নেতৃত্বে না চলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে বাদ দিয়ে দিতে বাধ্য হব, তাই যে রাঙা যেটা বলছে চুপচাপ মন দিয়ে সেই কাজের দায়িত্বটাই পালন করো, কথাটা যেন মনে থাকে। এর মধ্যেই বাকিরা বলে রাঙার নেতৃত্বে কাজ করতে কেমন যেন লাগে। এরপর রাঙা তো সবাইকে বুঝিয়ে দিচ্ছে ঠিক কি করতে হবে, আর তখন রাঙা নিজেও অনেক প্র্যাকটিস করতে থাকে, সবাইকে সেই প্র্যাকটিস দেখাতে থাকে। আর ম্যাডাম তো খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে রাঙার মধ্যে সেই গুণটা আছে যেটা এখানে অনেকেরই মধ্যে নেই। এর মধ্যে রাঙাকে নিয়ে সবাই তো ভাবনা চিন্তা করছে, আর অন্যদিকে অদিতির বিয়ের ব্যবস্থা করতে চাইছে কৃষ্ণা মানে পিসিমণি, আর বলে অদিতি এবারে তোর একটা বিয়ের ব্যবস্থা করব, অনেক তো হলো, তুই এবার বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর। কিন্তু অদিতি কোনোভাবেই বিয়ে করতে চায় না, আর বলে আমি বিয়ে করব না, না আমার এখনও অনেক স্বপ্ন বাকি আছে নায়িকা হবার। পিসিমণি বলে তুই রাখতো, তুই কোন কটা সিরিয়াল আজ পর্যন্ত কাজ করেছিস, হ্যাঁ সব আউফাউ কথা বলিস, শোন তোর এই আউফাউ কথা আমি শুনবো না। হ্যাঁ একটা কথা মনে রেখে দিস, আমি কিন্তু সব সময় চাইছি তুই একটা ভালো জায়গায় বিয়ে করে সংসারটা কর। তার মধ্যে রাঙা এসে বলে কাকে বিয়ে করবে আমাদের ছর্দি ভাই? কিরে ছর্দি ভাই কাকে বিয়ে করবি? তখন অদিতি বলে তুই আমি এখন কাউকে বিয়ে করবই না। রাঙা তখন বলে তাহলে কি তুই আগে থেকেই কাউকে ঠিক করে রেখেছিস তাকেই বিয়ে করবি? কৃষ্ণা তো এটা শুনে অবাক হয়ে যায়। আসলেই অদিতি ওই পুলিশ বাবু সত্যজিৎ বাবুকে একটু লাইক করে, আর সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে রাঙা। আর অদিতি তখন বলে রাঙা তুমি যে কি বলো না? কৃষ্ণা তখন বলে না রে রাঙা, যত তাড়াতাড়ি সম্ভব অদিতির বিয়ের ব্যবস্থা আমি করবই।